আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা অপ্রাপ্তি সফর নিয়ে কি পেলেন তারেক রহমান? উল্টে চটালেন দুটো দেশকে, এক হচ্ছে ভারতবর্ষ আর দুই হচ্ছে আমেরিকা। দুজনেরই কিন্তু মানে একটা জায়গা নিয়েই গন্ডগোল, সেটা হচ্ছে দৃষ্টি একটা জায়গাতেই বড় ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি বহু আগে বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ। এখন তো সে আন্তর্জাতিক খেলার মাঠেই তো পরিণত হয়েছিল। আমি বহু দূরদর্শিতার পরিচয় দিয়েছিলাম যখন 2025 সালে আমি বলেছিলাম। তো এখন এই আন্তর্জাতিক খেলার মাঠে দুই খেলোয়াড় এখন তো পুরো দমে নেমে গেছে, যে যার শক্তি প্রদর্শন করছে। আচ্ছা, দুপুরের ভিডিওতে আমি একটা ভুল বলেছি। ভুলটা হচ্ছে, আমাদের এখানে যিনি এসছেন চীনের, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রী ওয়াং ই। আমি রাষ্ট্রদূত বলে দিয়েছিলাম। এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। দ্বিতীয় হচ্ছে, ওয়াং ই এখানে এসে তিনি যেটার উপরে জোর দিয়েছে সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স। আরআইসি এবং ব্রিক্স যদি না গঠন করা যায় খুব সত্তর, তাহলে পরে এই আমেরিকার বঙ্গোপসাগরের ঢোকার যে একটা চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করা যায়। এবং তিনি নিশ্চিত করে গেছেন, যেটা আমি আগে বলেছিলাম, যে তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, দুজনে একসঙ্গে ভারতবর্ষে আসবেন এই ব্রিক্স সম্মেলনের আগেই, যে কোনো দিন, ডেট ফিক্স হয়নি। তো এই ব্রিক্সকে সব থেকে ভয় পায় হচ্ছে আমেরিকা। কারণ ব্রিক্স যদি গঠন হয়ে যায় তাহলে পরে কিন্তু ডলারের অধঃপতন কিন্তু একেবারে অবধারিত। সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না, এই ডলারের পতন। কারণ এবার বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা। তার সঙ্গে এখন জুড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, তারপর ইন্দোনেশিয়াও আসছে, ইরান তো আগেই আছে, আমি বলে দিয়েছি ইরান আছে, এবং বাংলাদেশ পরবর্তী যে সরকার হবে বাংলাদেশের স্থিতিশীল সেই সরকার থাকবে। তারপরেতে আপনার ওদিকে ফ্রান্স বোধহয় খুব সম্ভবত আর কি এর মধ্যে থাকলেও ব্রিক্স ভেঙে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসে, যেমন ব্রিটেন বেরিয়ে গেছে, শোনা যাচ্ছে, কনফার্ম খবর নয়, শোনা যাচ্ছে ফ্রান্স ব্রেক্সিট করে এইখানে জয়েন করবে। কারণ আমেরিকার এই দাদাগিরি তাদের কারোর পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটা উর্বর ভূমি, যেটা আমেরিকার একটা চারণ ক্ষেত্র হতে পারে। তাই নানান ধরনের চুক্তি ফুক্তি করে, গোলামি চুক্তি ফুক্তি করে আমেরিকা বাংলাদেশকে বেঁধে ফেলেছিল। এখন সেই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি চলে গেলেন আমেরিকাকে উপেক্ষা করে সোজা চীন। অন্য কোথাও গেলে তার কিন্তু কোনো অসুবিধা হতো না। তিনি যদি সৌদি আরব চলে যেতেন, তিনি যদি ইউএই চলে যেতেন, কিংবা কাতার চলে যেতেন, যে কোনো মুসলিম রাষ্ট্র অথবা খ্রিস্টান রাষ্ট্র, তার কিন্তু কোনো ক্ষতি হতো না। কিন্তু যে প্রতিদ্বন্দ্বী, যাকে দূরে ঠেলে রাখার জন্য ব্রেন ক্রিস্টেনসনকে বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে,
তার বারবার বোঝানো সত্ত্বেও তারেক রহমান তাকে উপেক্ষা করে চায়না সফরে গেলেন। আসলে তার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই আর্থিক সংকট থেকে একমাত্র চায়নাই আমায় বার করতে পারে, কারণ এডিবি টাকা দিচ্ছে না, কারণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিচ্ছে না, আমেরিকার যত রকম আপনার সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো তারা কেউ টাকা দিচ্ছে না। ফলে বাজেট কমপ্লিট করাটা তার কাছে এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি একেবারে ছুটে গিয়েছিলেন চীনে, কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসার পর এখন সরকারের বুকে কুলু পেটে গেছে, সরকার আর কোনো কথা বলছে না। তারেক রহমান তো চায়না গেলেন, আমেরিকা কি ভাবছে, গুগল কি বলছে শুনুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং বেইজিং এর সঙ্গে গভীরতর কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে বঙ্গোপসাগরে পশ্চিমা নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। তার মানে আমেরিকা যেটা করতে চাইছে সেটাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। মার্কিন প্রতিক্রিয়া বেশ কয়েকটি মূল গতিশীলতা দ্বারা গঠিত হয়। এক, নিরাপত্তার উদ্বেগ, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্প্রসারণশীল প্রতিরক্ষা সহযোগিতা এবং সম্ভাব্য সামরিক প্রযুক্তি চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতার মধ্যে হুমকি হিসেবে দেখছে। আঞ্চলিক স্থিতিশীলতা তার মানে আমেরিকার চোখে বিঘ্নিত হচ্ছে। বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব, ওয়াশিংটন এই সফরকে যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে, বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং দক্ষিণ এশিয়ায় তার বৃহত্তম সম্প্রসারণ হিসেবে দেখছে। মানে এই সফরটাকে সে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাই দেখছে, চীনের ওই ব্যাপারটাই দেখছে এবং সহযোগিতামূলক সম্পর্ক হিসেবে দেখছে। চীনের সঙ্গে যাই হোক না কেন, তার মাথায় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় কিন্তু এইগুলো ঘুরে বেড়াচ্ছে, বা আমেরিকার মাথায় এগুলো ঘুরে বেড়াচ্ছে। জটিল দ্বিপাক্ষিক সম্পর্ক, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ওয়াশিংটন বাংলাদেশি নাগরিকদের উপরে ভিসা, বন্ড ব্যবস্থা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তারেক রহমান যুক্তরাষ্ট্রের ভ্রমণ সংক্রান্ত অমীমাংসিত জটিলতার সম্মুখীন। মানে এখনো ওনার ওটা ক্লিয়ারেন্স হয়নি। চীন যেখানে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে বাংলাদেশকে সক্রিয়ভাবে সমর্থন করছে, সেখানে যুক্তরাষ্ট্র পশ্চিমা রপ্তানি বাজার না হারিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ককে ভারসাম্য রক্ষায় ঢাকার প্রচেষ্টার উপর নিবিড়ভাবে নজর রাখছে। তার মানে ঢাকা যা করছে তার উপরে কিন্তু নিবিড়ভাবে নজর রাখছে। আমি বলেছিলাম না, আমি দুপুরবেলার ভিডিওতে এটা বলিনি এই কারণে, দুটোকে একসঙ্গে করলে পরে জট পাকিয়ে যাবে, তার থেকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। এখন ট্রাম্প একটা জিনিসে খুব ভয় পান, আগেও বলেছি, সেটা হচ্ছে ব্রিক্স। তার কারেন্সি যদি মানে মূল্য না থাকে, সারা পৃথিবী ডলারে চলছে। এখন সারা পৃথিবীর কাছে যে ট্রেজারি বন্ড রয়েছে, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশ ইউএস ট্রেজারি বন্ড কিনে রেখে দিয়েছে। মোটামুটি আপনার 350 ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড বিভিন্ন দেশের কাছে রয়েছে। শুধু চীনের কাছে আছে 176 ট্রিলিয়ন ডলার, শুধু চীনের কাছে, বাকিগুলো সমস্ত আলাদা। এবার শুধু চীন, ভারত, রাশিয়া, তারপর ব্রাজিল, সাউথ আফ্রিকা যে যা কিনে রেখে দিয়েছে, সব ট্রেজারি বন্ডগুলো যদি ফেলে দেয়, দিয়ে বলে যদি আমায় টাকা দাও, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তারপরে নিজেরা নিজেদের কারেন্সি একটা বার করবে, ইউরোর মতো একটা কারেন্সি বার করবে। কারেন্সি বার করে যারা যারা আসবে এর মধ্যে, যেমন সৌদি আরব চলে আসছে, কারণ
সৌদি আরব আসছে এই কারণে, সৌদি আরব নয়, ইউএই ইউএই আসছে এই কারণে, ইউএই এত মার খেয়েছে ইরানের কাছে, ইউএই বুঝে গেছে যে প্রতিরক্ষায় আমাকে ওই আমি পয়সা দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা কিনেছি তো, কিন্তু ইউএস প্রতিরক্ষা আমায় দিতে পারেনি, প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই চুক্তিটা শেষ হয়ে গেলে আমি আর নতুন করে চুক্তি করব না। আর পেট্রো ডলার যেটা ছিল, ওআইসি পেট্রো ডলার আস্তে আস্তে তুলে দেবে। তাহলে কি হলো, পেট্রো ডলার উঠে গেল, ওদিকে একটা জোর কমলো, পুরোটাই ডলারে হতো, এখন ইউরোতেও লোক কিনতে পারবে, ব্রিক্স যদি একটা মুদ্রা বার করে ব্রিক্সেও কিনতে পারবে, তার মানে ডলারের ভ্যালু কমলো। তো এই যেগুলো যদি হয়, তাহলে চায়নাকে দূরে রাখার জন্যই তো ভারতবর্ষকে কাছে রাখা। তা ভারতবর্ষের এখন যা নীতি, সেই নীতির প্রতি এখন পুরোপুরি সমর্থন আছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সেটা মার্কো রুবিও এসে বলে গিয়েছেন, ভারত কতটা বিশ্বাস করেছে কতটা বিশ্বাস করেনি আমি বলতে পারবো না, কিন্তু ভারত যে সিগন্যালটা দিয়েছে যে এখানে পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে দীনেশ ত্রিবেদীকে ওখানে বসিয়ে দিয়েছে, তার অর্থ কালকে ব্যাখ্যা করেছি। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে মোদিজির সম্পর্ক খুব ভালো, ভীষণ বিনয়ী মানুষ, এবং তিনি খুব স্পষ্টবাদী। ঘোরের লোক, রাজনীতি করলে তো ঘোরের লোক হতেই হবে, কিন্তু খুব স্পষ্টবাদী, যার জন্য মোদিজি ওনাকে পছন্দ করে। এখন একটা কূটনৈতিক ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিলে কি হতো, তাকে 10 বার ফোন করতে হতো বিদেশ সচিবকে, নইলে বিদেশ মন্ত্রীকে, তারা সময় মতো গিয়ে মোদিজির সঙ্গে আলোচনা করে তিনি রিব্যাক করে তার সিদ্ধান্তটা জানাতেন। দীনেশ ত্রিবেদীকে যেটা পাঠানো হয়েছে, দীনেশ ত্রিবেদী সিধে একেবারে মোদিজিকে ফোন করবেন, তার জন্যই তাকে কিন্তু এই ব্যবস্থা করে পাঠানো হয়েছে ওখানে। অর্থাৎ এই যে কথায় কথায়, ওই যে কালকে কাগজে পড়েছিলাম না, কথায় কথায় দিল্লিতে ছুটে আসা, রনেন সেন যেটা বলে ছুটে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ওইখানেই কেটে গেল। তোমাদের যা বলার আমার কাছে বলো, আমিও কথা বলে দিচ্ছি। তাহলে এখন যদি কোনো গন্ডগোল হয়, সেই গন্ডগোল তাহলে পরে এখন নয়াদিল্লির কাছে ছুটে এসে খলিলুর রহমান কিছু করতে পারবে না। আর আমার আশঙ্কা, সত্যি কি মিথ্যে পরে দেখতে পাবেন আপনারা, মার্কো রুবিও খুব শিগগিরই খলিলুর রহমানকে ডেকে পাঠাবে, ডেকে পাঠিয়ে এর ব্যাখ্যা চাইবে। হয়তো ডেকে এতক্ষণে পাঠিয়েছে, সে খবর আমরা জানি না, কিন্তু পাঠাবে তো নিশ্চিতভাবে। আপনারাও জানেন, বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। আর এবার নিষ্পেষণ কাকে বলে, মানে কাঠের ঘানিতে ফেলে তেল যেরকম বার করে না, নিষ্পেষণ কাকে বলে, আমেরিকা এবার দেখিয়ে দেবে বাংলাদেশকে। আর ভারত চুপচাপ বসে বসে দেখবে। খুব বেড়েছিল বার, তারাই বলেছি পেটে দানা পানি না পড়লে তাহলে ধর্ম টর্ম সব ভোগে চলে যাবে, জানলা দিয়ে পাখি হয়ে উড়ে বেরিয়ে যাবে ধর্ম। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন তেলের ঘানিতে ফেলে রসকস কি করে বার করে, তার জন্য আপনাদের কটা দিন অপেক্ষা করতে হবে। আপনাদের কপালে চরম দুর্ভোগ, তার জন্যই আমি বলেছি দুর্ভিক্ষের জন্য তৈরি থাকুন। বেশ ঢাকঢোল পিটিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করলেন। প্রথমে তিনি গেলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সফরটা ছিল অনেকটা সংক্ষিপ্ত। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে হাবিবের একটি গান বাজিয়েছেন। এটিই ছিল মূলত মালয়েশিয়া সফরে আমাদের প্রধান প্রাপ্তি। যে আশায় আমাদের যাওয়া হয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার
উন্মুক্ত হবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যাবে, সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাজার খুলে দেওয়া হয়নি, সুতরাং যে মূল উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেটি আসলে অর্জিত হয়নি বলা যায়। কিন্তু এই সফরের মূল দৃষ্টি ছিল আমাদের সবার চীন সফর উপলক্ষে। চীনে তিনি 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলেন, গতকাল বাংলাদেশে ফিরেছেন। তিনি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডাভোস সামার যে সেমিনার ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেই সেমিনার থেকে অবশ্য পাওয়ার তেমন কিছু ছিল না। এর আগে সুইজারল্যান্ডে ডক্টর ইনুস গিয়েছিলেন, 43টা মিটিং করেছেন, একদিন অসংখ্য মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও ঘোড়ার ডিম নিয়ে ফিরেছিলেন। যাই হোক, এই চীন সফরে তারেক রহমানের সবচেয়ে বড় অর্জন হলো যে প্রতিদিন তার উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মিস্টার মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করতেন। তারেক রহমানের এই সফর কভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক গিয়েছেন তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনের আপডেট দিতেন। তো একদিনের আপডেট শোনার সৌভাগ্য হয়েছে। তো সেই আপডেট শুনে যেটা মনে হয়েছে যে এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো যে তিনি চীনের 3জন শীর্ষ পর্যায়ের নেতা বলি বা একেবারে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রিমিয়ার এবং স্পিকার সমপর্যায়ের এই 3জনের সাথেই তিনি মিটিং করেছেন। তারেক রহমানের এই সফরটি ছিল মূলত চীনের যে প্রিমিয়ার লি কিয়াং তার আমন্ত্রণে। শি জিনপিং ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ওদের যে চীনা বার্তা সংস্থা জিনহুয়া সেটা দেখলাম, সেখানে দেখলাম যে কম্বোডিয়ার সাথেও এই চীনা নেতৃবৃন্দের মিটিং হয়েছে এবং সেটি তারা অনেক বেশি হাইলাইট করেছে বাংলাদেশের মিটিং এর চাইতে। যাই হোক, বাংলাদেশ মিটিং সম্পর্কেও সেখানে আছে। যে দুটো জিনিস আমরা আশা করেছিলাম এই সফর থেকে, সেটা হলো যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা সেখানে চীনের অর্থায়ন, এবং যেটা বাংলাদেশের মিডিয়ায় পরবর্তীতে দেখলাম যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা নেই, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীনের কুনমিং পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, যে যৌথ বিবৃতিটা ইংরেজিতে আমি দেখলাম, এটা জিনহুয়ার ওয়েবসাইটে আছে, সেখানে কেবলই আমার কাছে মনে হচ্ছে যে শব্দের খেলা। এই দুই চুক্তি পড়লে মনে হয় যে সবই তারা করবে, কিন্তু স্পেসিফিক কিছুই নেই। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার ব্যাপারে চীন সরাসরি আকারে ইঙ্গিতে বলে দিয়েছে যে তারা এই মুহূর্তে এটি ফান্ডিং করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সাথে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কাজ হয়েছিল, মোটামুটি কি হবে টোটাল প্ল্যানিংটাও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে 2024 সালে নির্বাচিত হবার পরে শেখ হাসিনা যখন চীনে যান, তখন চীন থেকে যখন এই তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়, তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান বাস্তবতায় এই তিস্তা ব্যারেজ তারা সবাইকে নিয়ে করতে চায়, এখানে চীনেরও একটা স্টেক আছে, এখানে ভারতেরও একটা স্টেক আছে, সুতরাং তারা শুধুমাত্র চীনের সাথে এই ব্যারেজটা করতে পারবে না, এবং যার ফলে চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগে ফিরে এসেছে। কিন্তু আজকে চীন এই তিস্তা ব্যারেজ করবে কিনা, চীনের কাছে যখন সাহায্য চাইছে বাংলাদেশ সরকার, তখন চীন খুব স্পষ্টভাবে না বলে দিয়েছে। কারণ চীন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অধিক মনোযোগী, তারা ভারতকে কোনো কারণে জটাতে চায় না। এবং তিস্তা ব্যারেজটা এমন একটা ইস্যু যেখানে যদি শুধুমাত্র ভারত করে তাহলে চীন রুষ্ট হবে, শুধুমাত্র চীন করলে ভারত রুষ্ট হবে। সেইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। এবং বিশ্ব বাস্তবতায় আমি বারবার বলছি যে RIC কিন্তু এখন একটা বাস্তবতা, একদম রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে 3 দেশীয় জোট, এবং ব্রিক্সও খুব অ্যাক্টিভ। এবং আপনারা জানেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল সেগুলোকে তারা মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়ন করছে, এবং তারা সবাই সম্মিলিতভাবে আমেরিকার যে
সুপ্রিমেসি সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে চীন কখনোই বাংলাদেশের জন্য এই ঝুঁকি নেবে না যে তারা ভারতকে রুষ্ট করবে বা বিশ্ব রাজনীতির যে বর্তমান যে গতি প্রকৃতি সেটিকে ব্যাহত করবে। সুতরাং তিস্তা ব্যারেজ বাদ, এখন রইল অর্থনৈতিক করিডোর মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত বাংলাদেশ। এই করিডোর নিয়ে তো বাংলাদেশে কম জল ঘোলা হলো না। এখন এই মিয়ানমার কে কেন্দ্র করে ভারতের স্টেক আছে, রাশিয়ার স্টেক আছে, চায়নার স্টেক আছে, এখন আমেরিকাও তার স্টেক চায়, এই রেয়ার আর্থ মিনারেলের ভাগ চায়। তো এইখানে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই করিডোর কে করবে, এই বিনিয়োগটা কে করবে? যদিও চায়না বলেছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা সেটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে ইকোনমিক করিডোরের কথা বলছে এই বিনিয়োগে এই মুহূর্তে চায়না প্রস্তুত নয়। তারা আপাতত শব্দটা বলেছে, যেমন তিস্তা ব্যারেজ নিয়েও বলেছে যে আপাতত তারা তিস্তা ব্যারেজ নিয়ে ফান্ডিং করতে রেডি না, ভাবছে না। আবার এই করিডোরের কথা, এই করিডোরে ফান্ডিং করবে কে? এই করিডোরে ফান্ডিং করতে গেলে আমেরিকার সাথে যে 3টা চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেই 3টা চুক্তি অনুযায়ী তো এইখানে এই করিডোর করতে গেলে যারা বিনিয়োগ করবে তাদের ব্যাপারে আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে। সো চায়না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে এখন আর এই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা সম্ভব না, কারণ চায়না ইতিমধ্যে ভেনিজুয়েলায় অনেক লস করেছে, 4-5টা দেশে কিন্তু তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে আছে। সুতরাং আমেরিকার সাথে এই চুক্তি করে আবার চায়নার বিনিয়োগ আশা করা, এটা মনে হয় যে এই মুহূর্তে একটু বেশি হয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক করিডোরের জন্য। তবে এই সফরে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই যে বাটপার আশিক চৌধুরী নামের এক বাটপার, যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেখে বাঙালি জাতি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি আমার এই সামান্য জীবনে, আমি তো মাস্টারি করেছি পৃথিবীর, আমি অসংখ্য কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সোজা কথা। তা আমার কাছে কখনোই মনে হয়নি যে আশিকের প্রেজেন্টেশন আহামরি কিছু। তো তার প্রেজেন্টেশনে এমন ভাব যে পুরা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীরা সবাই বোধহয় বাংলাদেশে এসে ঝাঁপায় পড়বে। যাই হোক, প্রধানমন্ত্রী ফিরেছেন, তার চালা চামুন্ডরা বাঙ্গু মিডিয়া নানানভাবে এটা হাইলাইট করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশাল এক অশ্বডিম্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। এক কথায় বলা যায় তার চীন সফর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরোধিতা করেন, সেটা হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এটা হলো আপনাদের রাগ, ভীষণ রাগ। কারণ আপনারা চান কৃষ্ণনন্দী মার্কা হিন্দু,